সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রয়োজনে সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, তারা কেবল নামমাত্র বিরোধী দল নয়, বরং সরকারি দলের সঙ্গে মিলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জাতীয় স্বার্থে ঐক্য, এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আমাদের আজকের শিরোনামগুলো। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, শিক্ষার্থী সহ নিহত অর্ধশতাধিক। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণে প্রাণহানি, তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামাতের ইফতারের প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকের। জাতীয় স্বার্থে সবাই এক, বিতর্ক হোক সংসদে। এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন চান পরোয়ার। দ্রুত স্থানীয় নির্বাচন দাবি নাহিদের। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয়ায় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রীর। সদ্য সমাপ্তি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সরকার গঠন হয়েছে, এবং সরকার গঠনের পর বিরোধী দলও কিন্তু জানা গেছে কারা হচ্ছেন। সব মিলিয়ে আসলে সবার মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে যেই ঐক্য নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল এবং তার পরবর্তী মানুষের মধ্যে আশা জেগেছে, সবাই ঐক্য ধরে রেখে সামনের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবেন প্রত্যেকে। সেই আহ্বান কিন্তু আজও জানিয়েছে সরকার এবং বিরোধী দল সকল ক্ষেত্রেই, সব রাজনৈতিক দলের মুখেই কিন্তু এই বিষয়টা ছিল। এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। তবে প্রথমেই আমি কথা বলতে চাই ফরিদুল হক, যিনি এনসিপির নেতা, এবং তাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আপনাকে অভিনন্দন আপনাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জানতে চাই আপনাদের এক বছরে আপনাদের দলের এবং আপনাদের যে কর্মকাণ্ড, তার মূল্যায়ন আপনারা কীভাবে করবেন, আপনি যা এনসিপির নেতা হিসাবে। জি, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার টেলিভিশন এবং দেশবাসীকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে আমাদের জন্য বেশ কি বলে যে একটু শোকেরও ব্যাপার, ইরানে যে হামলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদী এবং জায়নবাদীদের যে যৌথ হামলা, সেই হামলায় যারা নিহত হয়েছেন, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং ইরানের এই হামলার প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন জায়গাতে হামলা হয়েছে। তাতে করে আমরা আমাদের অন্তত প্রায় 70 থেকে 80 লক্ষ প্রবাসী যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের সূত্রে থাকেন, তারা একটা মারাত্মক জীবন জীবিকার ঝুঁকিতে হুমকির মুখে পড়েছেন। তো সেই ব্যাপারে আমাদের সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই দেশের এম্বাসিগুলো খুব দ্রুততম সময়ে যথাযথ পদক্ষেপ নেবে তাদের নিরাপত্তার জন্য, তাদের জীবিকার জন্য। সেই ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে, সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের 1 বছর পূর্তি হলো। 1 বছর পূর্তিতে একদমই মানে একটা কি বলে যে একটা উত্তাল সময়ে এনসিপির জন্ম। গণ অভ্যুত্থানের মাতৃগর্ভ থেকে কিংবা গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে বেশ কিছু তরুণ নেতার নেতৃত্বে এই দলটা তার কার্যক্রম শুরু করে। এইখানে মূল্যায়নের দিক থেকে, আমার দিক থেকে তো ভালো মূল্যায়ন করা কঠিন, কারণ নিজের ভালো তো নিজে বলতে হয় না, এটা আমাদের সামাজিক একটা আছে। সমালোচনা করা, নিজের আত্মসমালোচনা করা আমি মনে করি বেশি জরুরি নিজেদের জন্য। তাহলে অন্যেরা আমাদের ভালো দিকগুলো বলতে উৎসাহী হবে। আমি যদি নিজের ভালোটা বলি, তাহলে অন্যরা আসলে তখন আমার সমালোচনাটা বেশি করবে, তো সেই সুযোগটা আমি কম দিই। তো আমি সমালোচনার জায়গাতে যেটা বলবো যে এটাকে যেই মাত্রায় মানে কি বলে যে নতুন রাজনীতি, আমরা তো একটা নতুন রাজনীতির কথা বলেছি, এই নতুন রাজনীতি নিয়ে যেই মাত্রায় মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, এটার সক্ষমতায় আমাদের কিছু ঘাটতি ছিল, পরিকল্পনাগত ঘাটতি ছিল,
দেশের পরিস্থিতিটাও বেশ উত্তাল থাকার কারণে অনেকগুলো বিষয় আমাদেরকে সামলাতে হয়েছে। সেই অনেকগুলো বিষয় সামলে আমরা সবসময় পরিকল্পনা অনুযায়ী সবগুলো কাজ ঠিকমতো গোছাতে পারিনি। আর একটা বড় সমালোচনার জায়গা, আমি আত্মসমালোচনার জায়গা, সেটা হচ্ছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা যথেষ্ট, মানে যেই পরিমাণ সাংগঠনিক গতি বৃদ্ধি হওয়া দরকার ছিল সেটা আমরা প্রপারলি করতে পারিনি। এবং আমাদের আরেকটা প্রবলেম ছিল যে মানে একটা টাইমের তাড়াহুড়া ছিল, যেহেতু নির্বাচন চলে আসতেছে, নির্বাচনের আগে একটা মোটামুটি সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা। কারণ আমরা যারা একটা নতুন পরিস্থিতিতে এনসিপিতে যুক্ত হয়েছি, সবাই একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে আসলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি, তো এই বোঝাপড়া হয়ে উঠতে যে সময়টা দরকার সেই সময়টাও আমরা পাইনি। নির্বাচনের তাড়াহুড়ার মধ্যে গিয়ে আমরা বেশ খানিকটা কি বলে সাফার করেছি, বেশ খানিকটা ভুগেছি। যেমন ধরেন, আমি যদি স্মরণ করি যে গত বছরের জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেভাবে একটা মানে নতুন দিকে যাত্রা শুরু করেছিলাম, আমরা যদি আরেকটু সময় পেতাম কিংবা পরিকল্পনাটা যদি আরেকটু বেটার করতে পারতাম হয়তো, তাহলে আমাদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হতো। তাহলে যেটা হতো যে আমি নিজে যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলাম কিংবা মানে এখনও আছি যে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করবে, একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, কয়টা আসন পাচ্ছে কতটুকু ভোট পাচ্ছে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে মানুষের সামনে একটা অ্যানাদার উইন্ডো ওপেন হবে, অ্যানাদার মানে কি বলে যে বিকল্প তৈরি হয়। সেই জায়গাটার মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন বাস্তবতার কারণে এটা পারিনি, বিভিন্ন পরিবেশ পারিপার্শ্বিকতা আমাদের বিরুদ্ধে ছিল। সেই জায়গা থেকে এই সমালোচনাগুলো আমি নিজেও করি, আমরা নিজেদের মধ্যেও করি। এর বাইরে আরও যদি সমালোচনা থাকে, আমরা মনে করি যে যে সমালোচনাগুলো আছে, হয় কি যে রাজনৈতিক সিদ্ধান্ত এমন একটা জটিল ব্যাপার যে আপনি যখন সিদ্ধান্ত নেন তখন কিছু বিষয়ের উপরে ভিত্তি করে, আপনি পারিপার্শ্বিকতার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন, কিন্তু এটা আসলে নির্ধারণ করা কঠিন ওই মুহূর্তে যে আপনি রাইট নিছেন না রং নিছেন। কিছু কিছু সিদ্ধান্ত, জটিল সিদ্ধান্তগুলো, যেটা যেমন আমাদের একটা অন্যতম বড় সমালোচনা হচ্ছে যে আমরা জোটগত নির্বাচন কেন করলাম, এটা একটা অন্যতম বড় সমালোচনা। হয়তো বা আরও এরকম সমালোচনা আছে, আমার নিজেরও এই সমালোচনা আছে। আমি নিজেও ধরেন জোটের বিরোধিতা করেছি, যেটা পরবর্তীতে পাবলিক হয়েছে। বিরোধিতা করেও আমি পার্টির সাথে আছি, পার্টিতে কাজ করছি, পার্টির ভেতরেও বিরোধিতা করতেছি, পাবলিকলিও এটা বলতেছি। এখন এই সমালোচনার জায়গাটা এরকম না যে এটা একদম মানে বিরাট বড়, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য হওয়ার কথা। তো এই জায়গা থেকে আবার যারা মনে করেছেন যে না, বাস্তবসম্মত কারণে এই জোটটা করা দরকার, জোটবদ্ধভাবে নির্বাচন করে পার্লামেন্টে অন্তত একটা মিনিমাম পার্টিসিপেশন থাকা দরকার এনসিপির, না হলে পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের যে ফেজটা, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন সহ সংস্কারের যে ফেজটা, এইখানে পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, বাইরে তো লাগবেই। তো এই সব মিলিয়ে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি মনে করি সময় বলে দিবে। তবে আমি এখনও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমাদের বেশিরভাগ এনসিপিতে যারা আছেন, বেশিরভাগের মধ্যে একটা আকাঙ্ক্ষা হচ্ছে এখানে আসলে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠা, যেটা বাংলাদেশকে একটা সামনের দিকে নিয়ে যাবে। আমাদের বিকল্প 50 বছর ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে বলে আমাদের এই বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন আমার আছে কিছু। তার আগে আমি জানতে চাই, আসলে আপনি তো আপনার আত্মসমালোচনা করলেন, এটা খুব ভালো একটা উদাহরণ। আসলে আমরা নিজেদের আত্মসমালোচনা করি না, যে প্র্যাকটিসটা আসলে আপনাদের দ্বারা শুরু হতে যাচ্ছে বা এখন নতুন রাজনীতিতে সেই বিষয়গুলি আসছে, এটা ভালো দিক। কিন্তু আমি জানতে চাই, আসলে আপনারা কি 1 বছরে কিছুটা হলেও কি সফল হয়েছেন? কোন জায়গাটা সফল হয়েছেন যদি প্রশ্ন রাখি? একটা সফলতা, মানে আমি সফলতার জায়গা, ওই যে বললাম নিজেদেরটা নিজেরা বলা একটু কঠিন। আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের মানুষ এনসিপির উপরে যেই রকম ভরসা করতে চেয়েছে, আমি যতটুকু আমার রেডিয়াস দিয়ে বুঝতে পারছি, আমার নেটওয়ার্ক দিয়ে যতটুকু কিংবা আমার মানে ইয়ে দিয়ে যতটুকু বুঝতে পারছি, এইটা একটা বিরাট সফলতার জায়গা। বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক দল চাচ্ছে। এটা ক্রমেই মানে নির্বাচনের পরেও যেটা হয়েছে যে নির্বাচন হলো কত মাত্র 15 দিন, 2 সপ্তাহ। নির্বাচনের পরে প্রচুর মানুষ যোগাযোগ করেছে, তারা এনসিপিতে যুক্ত হতে, যারা নির্বাচনের আগে হয়তো যুক্ত হইতে চায়নি কিংবা হতে পারেনি কিংবা অত প্রয়োজন মনে করেন। মানে এইটা একটা খুব ডিফারেন্ট ব্যাপার, কেননা নির্বাচনের পরে ওই অর্থে ধরেন এখন একটা সরকারি দল বিরোধী দল একটা স্পষ্ট মেরুকরণ কিন্তু হয়েছে। এনসিপি বিরোধী দল এবং 6 জন মাত্র সংসদ সদস্য, বলতে পারেন আপনি দ্বিতীয় বিরোধী দল এনসিপি। তো সেই জায়গা থেকে এনসিপির সাথে মানুষ যুক্ত হতে চাওয়া, এই যে ব্যাপারটা, এটার সাথে আমি বুঝতে পারি যে এটা সারা বাংলাদেশ। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মানুষগুলো যুক্ত হতে, আজকেও আমার সাথে কয়েকজনের ফোনে কথা হয়েছে, যে মানুষগুলো যুক্ত হতে চাচ্ছেন, এই মানুষগুলো আগে রাজনীতি করেন নাই, এই মানুষের সংখ্যা অনেক। কিন্তু একটা জনগোষ্ঠীর ভেতরে মানুষ যদি রাজনীতিতে মানে যুক্ত না হয়, রাজনীতিকে
রাজনীতি করে যদি দেশ বদলানোর কিংবা দেশকে পরিচালনা করার এই কার্যক্রমের মধ্যে যদি যুক্ত হতে না চায় কোয়ালিটি মানুষ, তাহলে তো আপনি পরিবর্তনটা করতে পারবেন না। এটা কারোর একক কিংবা কয়েকজন মানুষের কাজ না, এটা একটা জনগোষ্ঠীর একটা বড় অংশের মানুষকে এই দায়িত্ব নিতে হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখানে একটা সফলতা আছে। এবং খুব সাধারণ মানুষের মাঝখানে এনসিপির নাম, এনসিপির প্রতীক, এইটার পরিচিত হওয়া, এটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার। এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমি সেটা আমি জুলাই পদযাত্রা থেকে ফলো করছি। আপকামিং যে জেনারেশন, মানে আপকামিং যে ভোটার্স, ধরেন ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, 11, 12, এই যে আপকামিং নেক্সট ইলেকশনে যারা ভোটার হবে, এদের মধ্যে এনসিপির জনপ্রিয়তা ব্যাপক। মানে ওরা মনে করে যে ওইটা ওদের জেনারেশনের দল, ওদের সময়ের দল, এটা একটা ব্যাপার থাকে না, সেইটাকে কানেক্ট করতে পারে। এই যে কানেকশন যে ব্যাপারটা, এটা তো রিয়েলিটি। যে ধরেন মানে এই আমাদের নেতৃত্বে আমাদের পার্টির নেতৃত্বে যারা আছে, তাদের যে বয়স, তাদের যে জেনারেশন, তারা যেভাবে পৃথিবীকে দেখে, যেভাবে কানেক্ট করতে পারে, এটা আসলেই অন্য অনেক দলের পক্ষেই এটা একটু কঠিন, যেহেতু তাদের নেতৃত্বে একটু ওই অর্থে মানে বয়সের দিক থেকে বয়স্ক মানুষরা আছেন, ওইখানেও বয়সের দিক থেকে বড় হলে অনেক তরুণরা আছেন, এটাও সত্য। কিন্তু এই যে কানেকশনটা করতে পারে, এইটা আমি মনে করি একটা বিরাট, মানে একটা বড় সংখ্যক আপকামিং জেনারেশনকে আপনি পলিটিক্সে আগ্রহী করে তুলতে পারছেন, এইটা আমি মনে করি একটা বিরাট। কারণ আমরা গত 15-20 বছরে যেভাবে বিরাজনীতিকরণ দেখছি এবং রাজনীতির প্রতি যে এরকম বীতশ্রদ্ধ ছিল, আই হেট পলিটিক্স নামে একটা জেনারেশন গড়ে উঠছিল, সেইখান থেকে বাংলাদেশের পলিটিক্সে একটা ডিফারেন্ট দিকে টার্ন করানো, আমি মনে করি এনসিপির এটা একটা অন্যতম বড় সাফল্য। ফরিদ ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আপনার কাছে আসবো। স্বাগত শান্ত ভাই, আপনি একটু বলবেন যে আমি এই প্রশ্নে এনসিপি ইস্যুতে আমি আসবো, তার আগে একটি বিষয় রাখতে চাই, যেটা আমার সাবজেক্ট ছিল যে জাতীয় স্বার্থে ঐক্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তিনি কিন্তু বলেছেন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন। এই ঐক্যের আসলে মূল ভিত্তি আসলে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় ফরিদ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি আলোচনার শুরুতেই এনসিপিকে অভিনন্দন জানাই। বাংলাদেশের রাজনীতিতে খুব গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল, তারা যদিও যেটা ফরিদ ভাই বলেছেন যে সিদ্ধান্ত নিয়েছে এটা সুদূর প্রসারী প্রভাব কতটা ভালো হবে না খারাপ হবে সেটা সময় বলবে। আমি ব্যক্তিগতভাবে এনসিপি যেরকম নতুন বন্দোবস্তের রাজনীতির বয়ান নিয়ে আসছিল, সেইখানে একটু হোঁচট খেয়েছে বলে আমি অনেক সমালোচনায় বলেছি যে তারা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে তাদের ধারার রাজনীতি করতে পারলে হয়তো এবার এমপি হতে পারতো, কম বা পারতো না সেটাও হতে পারতো, কিন্তু দীর্ঘমেয়াদী বাংলাদেশে যে পরিবর্তিত নতুন ধারার রাজনীতি আমরা প্রত্যাশা করছি অনেকে, সেইখানে হয়তো আরও ফলপ্রসূ হতে পারতো। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা জামায়াতের অর্থ এবং সাংগঠনিক ভিত্তিকে নিজেদের সঙ্গে পেয়ে তারা হয়তো এমপি হওয়ার দৌড়ে এগিয়ে গেছে। এখন সময় বলবে যে জামায়াতের সঙ্গে তাদের এই যে লেপ্টে থাকাটা কত বেশি দীর্ঘায়িত হয় এবং তাদের উপর কতটা জামায়াতের প্রভাব পড়ে, অথবা নিজেরা এমপি হওয়ার পরেও দলগতভাবে নির্বাচনী যে ঐক্য ছিল সেটাকে রাজনৈতিক ঐক্যে রূপান্তরিত না করে স্বতন্ত্র রাজনীতির দিকে আবার যেতে পারে কিনা বা জামায়াতের হাত থেকে সেই ছাড়টুকু পায় কিনা, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এবার আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর যেই ডাক, যে দেশবাসী তাকিয়েছে তাদের দিকে এবং জাতীয় ঐক্যের দিকে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্য তো একটা লাগবে এবং সেই ঐক্যটা যেহেতু দীর্ঘ 16.5 বছর ধরে দেশে একটি ফ্যাসিবাদী শাসন ছিল এবং সেই ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছে এই পুরনো রাজনৈতিক দলগুলো 16.5 বছর ধরে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য ডান বাম সব দলগুলো, এবং গণ অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছে এনসিপির এই তরুণরা অনেকে। সুতরাং যদি এখন শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য একে অপরের বিরুদ্ধে আবার অতীতের রাজনীতির ধারাবাহিকতায় তার মতোই যদি লেগে যায়, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে, তাহলে একদিকে হচ্ছে দেশের এগিয়ে যাওয়া হোঁচট খাবে, আর একদিকে পতিত ফ্যাসিবাদদের ফিরে আসার বা আবার তাদের পুনর্স্থাপনের প্রক্রিয়াটা সহজতর হবে, ত্বরান্বিত হবে। সেই ক্ষেত্রে যদি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে, একদিকে দেশে গিয়ে যাবে, আর একদিকে পতিত ফ্যাসিবাদের পুনর্বাসনটা অত সহজ হবে না। সেই বিবেচনায় এরা কতটা মিলতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন
বিরোধী দলের পক্ষ থেকেও, জামাত ইসলামের পক্ষ থেকেও সেরকম সহযোগিতার আশ্বাস আছে। জামায়াতের আমির বলেছেন তারা ভালো কাজে বা দেশের জন্য জনগণের পক্ষে যেসব ভূমিকা সরকার নিবে তাতে সহযোগিতা করবেন। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিযোগিতা হয়, একে অপরের বিরুদ্ধে অনেক রকমের রাজনৈতিক বক্তব্য হয় একে অপরকে ঘায়েল করবার জন্য। সেটাকে যদি শুধুই নির্বাচনের প্রতিযোগিতার মেঠো বক্তব্য হিসেবে ওইখানেই রেখে এসে নতুন করে তারা দেশের স্বার্থে আবার নতুন রাজনীতি শুরু করেন, এবং জাতীয় সংসদ যদি হয় গণতন্ত্রের প্রাণ কেন্দ্র, তাহলে এই দেশের অনেক উপকার হবে। অতীতের অভিজ্ঞতা আমাদের এইরকম যে সরকারি দল তারা যে সিদ্ধান্তই নেক, বিরোধী দল তার বিরোধিতা করত, এবং জাতীয় সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু কখনোই হয়নি। বিভিন্ন ইস্যুতে ওয়াকআউট, পদত্যাগ এবং দীর্ঘমেয়াদী সংসদে অংশগ্রহণ না করা, সংসদে কার্যকর কোনো ডিবেট না হওয়া, এটা ছিল অতীতের কালচার। এবং বিরোধী দল সংসদে অচল ছিল। সেই বিবেচনায় যদি বর্তমান এই সরকারের সময় যদি সরকারি দল এবং বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদে কার্যকর ডিবেট দেখি, আমরা বিতর্ক দেখি, আলোচনা সমালোচনা দেখি, তার ফলে সরকার যেই আলোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এটা দেশের জন্য বা জনগণের জন্য কতটুকু উপকারী হবে, সেই গাইডলাইন বিরোধী দল থেকে পায়, সেটা ভালো হবে। এবং এই এখন যে অনেক আগে থেকেই জাতীয় সংসদের এই আলোচনা যেহেতু সরাসরি সম্প্রচার হয় সংসদ টিভির মাধ্যমে, বা বিটিভিও এটাকে দেখায়, বা অন্যান্য চ্যানেলগুলো অনেক চুম্বক অংশ দেখায়, সেই বিবেচনায় এই রাস্তায় এসে সরকারের বিরোধিতা করে সেইটার প্রচার কামনা না করে যদি বিরোধী দল সংসদেই সরকারকে চাপের মধ্যে রাখে, যদি কোনো কিছুতে মনে হয় যে সরকারের এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না, সেইটা বিরোধী দলের জন্য দায়িত্বশীল আচরণ হবে। এবং সরকারের উচিত হবে বিরোধী দলকে সরকার জাতীয় সংসদের সমালোচনা করার মতো পরিবেশ দেওয়া, পরিবেশ অ্যালাউ করা, এবং যেটা সত্যি সত্যি মনে হবে যে বিরোধী দলের এই পরামর্শ বা এই সমালোচনাটা দেশের স্বার্থে হচ্ছে, এবং তারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটার থেকে বিরোধী দলের এই যুক্তিটা বেশি গ্রহণযোগ্য, তাহলে সরকারও যেন সেটা আমলে নেয়। শুধুমাত্র বিরোধী দল বলেছে আমরা এই বিল এনেছি বা আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, বিরোধী দল বিরোধিতা করছে, এখানে আমাদের নমনীয় হওয়া মানে পরাজয় স্বীকার করা, এইরকম ইগোইস্টিক যেন সরকারও না হয়। ফলে সরকার এবং বিরোধী দল উভয়ের পক্ষ থেকে যদি এইরকম পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সংসদকেই গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়, ডেফিনেটলি ভালো হবে। প্রধানমন্ত্রী সেই আহ্বানটিই জানিয়েছেন। এখন ইফতারের সময় আমাদের মন অনেক নরম থাকে, আমাদের অনেক কিছু এরকম বলতে ইচ্ছা করে, উভয় পক্ষ থেকে আমরা বলি জাতীয় সংসদ বসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের অবস্থান কি হয় এবং তাদের বাক্য বিনিময়টা কোন পর্যায়ে কোন ধারায় গিয়ে ঠেকে, সেটা আমাদের হয়তো নতুন বার্তা দিবে যে এই যে রোজার সময়ের যে ঐক্যের ডাক এবং সহযোগিতার আশ্বাস, এই দুইটা ওইখানে গিয়ে জাতীয় সংসদে কোথায় গিয়ে ঠেকে সেটা বুঝতে বা দেখতে আমাদের হয়তো মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। শান্ত ভাই, এখানে একটা কথা বলি, আসলে অনেকদিন মানে ইফতারের কথা যখন আনলেন, ইফতারে অনেক সময় মানুষের মন নরম থাকে। আমরা তো দেখিনি এরকম অনেকদিন যাবত সব বিরোধী দল, সরকারি দল, সব রাজনৈতিক দল একসঙ্গে ইফতার করেছে। এটা খুব রেয়ার কেস ছিল আমাদের এখানে। আমাদের মনে হয় এটা আগে ছিল না। এবার কিন্তু দেখলাম যে বিরোধী দলের ডাকে সরকার, এটাও আপনি যে চিত্র দিচ্ছেন সেটা একেবারে ওইভাবে সঠিক বলা যাবে না। এই এখনকার যেসব দল এক জায়গায় হয়েছে, গত 16 বছর ধরে এই দলগুলা একে অপরের ইফতারে যেত এবং একসঙ্গে করত। আমি এইটা বলছি বাংলাদেশের কালচারে পতিত। এখনকার যে সরকারি দল, বিরোধী দল, এরা দীর্ঘদিনের কিন্তু মিত্র। নির্বাচনের স্বার্থে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে এরা নিপীড়িত, দীর্ঘদিন ধরে এরা শোষিত, দীর্ঘদিন ধরে এরা হামলা মামলা গুম খুনের শিকার এবং একই সঙ্গে ভুক্তভোগী। সুতরাং এরা ইফতার আগেও করেছে। শুধুমাত্র আপনি বলতে পারেন যে জাতীয় সংসদের সরকারি দল এবং বিরোধী দলের এইরকম একসঙ্গে ইফতার করার নজির দেখেননি, কিন্তু সেই আগের দিনের যে সরকারি দল এবং বিরোধী দল আর এখনকার সরকারি দল এবং বিরোধী দলকে এক পাল্লায় মাপারও সুযোগ বোধহয় এখনো তৈরি হয়নি। ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে
নাহিদ ইসলাম বলেছেন আজকে যে বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। আপনি যে বিকল্পের কথাটা বলছিলেন, আপনারা কতটা বিকল্প হতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয় 1 বছরে, এবং সেটা সামনে কতদূর এগোতে পারবেন সেই বিকল্প হিসাবে? না, আমি এটা প্রথমবারের আলাপের মধ্যে মোটামুটি বলেছি যে একটা বিকল্প তো সম্ভাবনা খুব ভালোভাবে তৈরি হয়েছে। এই সম্ভাবনাটা তৈরি করার পেছনে এনসিপি গঠিত হওয়া, এনসিপি এগিয়ে আসা, এটা একটা বড় মানে প্রভাবকের ভূমিকা পালন করেছে। এখন যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, যে সম্ভাবনাটার মাত্রা কত বিশাল, এবং এইটাকে কি বলে যে কন্টেইন করার জন্য এনসিপিকে যত বড় কন্টেইনার হয়ে উঠতে হবে যত সময়, কম সময়ের মধ্যে, সেই জায়গায় এনসিপি মানে আমরা কতটুকু সক্ষমতার সাথে এবং আন্তরিকতা, বিশ্বাসযোগ্যতার সাথে ভূমিকা রাখতে পারবো, তার উপরে এটা ডিপেন্ড করতেছে। তো চ্যালেঞ্জিং। এখন ধরেন বিরোধী দল, নতুন নেতৃত্ব, নতুন একটা আপনারা 6টা পরিস্থিতি। আসনও পেয়েছেন, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু বড় বিষয়। হ্যাঁ, নতুন সেটা- দল হিসেবে 1 বছরের মাথায় আপনারা 1 বছর যখন হয়নি তখনই 6টা আসন পেয়ে গেছেন। সে ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আশাটা আমাদেরকে নিয়ে ধরেন হিউজ, মানে প্রত্যাশাটা হিউজ, এইটা একটা বড় সংকট। সেটা মানে ধরে আপনার রাখার উপরে জন্য যখন আসলে কি প্রত্যাশা- করতে চাচ্ছেন আপনি? আমরা আমাদের এখন মানে সিম্পলি আমাদের যে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা সাংগঠনিকভাবে আমাদের বেশ যথেষ্ট দুর্বলতা ছিল বিধায় আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নিতে কিছুটা বাধ্য হতে হয়েছে। পরিস্থিতিটা এরকম ছিল যে এত দ্রুত নির্বাচনটা চলে এসেছে। আমাদের এখনকার প্রধান কাজ হচ্ছে সাংগঠনিক বিস্তৃতি একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া উইদিন দিস ইয়ার 2026, এবং এরপরে যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আসতেছে, এই নির্বাচনগুলোতে পার্টিসিপেট করা, এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে একটা ডিফারেন্ট মডেলে হাজির করার চেষ্টা করা। পাশাপাশি রিয়েল স্থানীয় সরকার বলতে আমরা যা চাই, যেরকম স্থানীয় সরকার চাই, সেটা বাংলাদেশে এখনো আসেনি। এখন স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন একটা শাখা মাত্র। মানে আপনি খেয়াল করে দেখেন, একটা উদাহরণ দিলে এটা ইজি হবে। সেটা হচ্ছে যে 6 জন যে প্রশাসক দেওয়া হলো, এই প্রশাসক তো নিয়োগ দিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সিটি কর্পোরেশনগুলো তো সাধারণত সারা পৃথিবীতে যেই সমস্ত সিটি কাউন্সিল বলেন কিংবা সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, এখন এক একটা দেশে এক একভাবে এটাকে ভাগ করে, কিন্তু সারা পৃথিবীতে যারা মোটামুটি ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসের মধ্যে রাষ্ট্রকে আনতে পেরেছে, তাদের এই জায়গাগুলো আলাদা আলাদা ইউনিট। এটার সাথে কেন্দ্রের ওই অর্থে খুব বেশি সম্পর্ক নাই। মানে কেন্দ্র তাকে নিয়োগ কিংবা প্রত্যাহার করার ক্ষমতা রাখে না। এটা জনগণ তাদের প্রতিনিধি জনগণ নির্বাচন নির্বাচিত করে, এবং জনগণ তাদের প্রতিনিধিকে চাইলে সরিয়ে নিতে পারে। তো তার মানে হচ্ছে একটা স্বাধীন স্থানীয় সরকার, এটা আমাদের এখানে নাই। তো ওই জায়গাতে বাংলাদেশ কিন্তু নিতে হবে, এটা আমাদের জি, ওয়ান অফ দ্য আমি ফাইট। আপনার এই স্থানীয় নির্বাচন নিয়ে আসবো, সায়ন্ত ভাইয়ের কাছে বলবো, কিন্তু আপনার কাছে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনি আমার সঙ্গে কথা বলার সময় একটু আগে বলছিলেন যে আপনারাও জোট করার বিষয়ে কোনো রকমের আপনারও বিরোধিতা ছিল। আপনি আবার কিন্তু সমালোচনা করেছেন। সায়ন্ত ভাই কিন্তু বলেছেন যে জামাতের সঙ্গে আপনাদের লেফটে থাকাটা আপনাদের প্রত্যাশাপূর্ণ জায়গাতে কিছুটা কিন্তু ঘাটতি তৈরি করে। একই সঙ্গে স্বতন্ত্র থাকার বিষয়টাও কিন্তু আপনাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল। এটা উত্তর কিভাবে দিবেন? না, আমি এটা বলছি জামাতের যে সঙ্গে কতক্ষণ লেফটে থাকবেন, বিষয়টা প্রশ্নটা কিন্তু না, থাকে। এটা লেফটে থাকার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, শান্ত ভাই যেহেতু বিরোধিতা করেন, ওনার জন্য এই শব্দটাই প্রপার। আমিও হইলো না, হয়তো আপনি আমি নিজে এটা কিন্তু বলি। বিরোধিতা আমরা করেছেন। আসলে ঠিক লেফটে নেই, মানে এটা একটা নির্বাচনী সমঝোতা হয়েছে। এখন পার্লামেন্টে ধরেন বিরোধী দল হিসেবে আমরা ধরেন ফাংশন করতেছি একসাথে। এখন পার্লামেন্টে এবারের পার্লামেন্টটা কিন্তু আমাদের জন্য ডিফারেন্ট। এখানে গণভোট, জুলাই সনদ সহ অনেকগুলো সিরিয়াস রাষ্ট্র সম্পর্কিত প্রশ্ন আমাদের সামনে আসতেছে। এই বিষয়গুলোকে আমরা ঐক্যমত কমিশনে যেভাবে ধরেন ডিল করছি, এটার আর একটা মানে চূড়ান্ত ফর্ম আমাদের সামনে আসতেছে। তো সেই জায়গাগুলো একরকম, কিন্তু এনসিপি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল হয়ে উঠবে এবং একটা স্বতন্ত্র রাজনীতি করবে, এটাই প্রধানত এনসিপির মধ্যে চাওয়া। তো এইটা এই মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যত চেষ্টাই করেন, এটা সত্য যে এনসিপির জামাত হয়ে যাওয়া কিংবা জামাত এনসিপিকে ইয়ে করে ফেলা, যেগুলো আসলে বলা হয়, এটা একটু কঠিন। কারণ জামাত যে টাইপের রাজনৈতিক দল কিংবা সংগঠন, এইটা আসলে এনসিপির হয়ে মানে আমি ধরেন আপনাকে- আমার পক্ষে, আমি যদি চাইও, ঠিক আছে, আমার পরিবারে জামাতের লোক ছিল, আমার দাদা একসময় জামাতের সমর্থন করতেন, উনি জামাতের সদস্যও ছিলেন, উনি মারা গেছেন। তো কিন্তু আমি নিজে কখনো করিনি, কিন্তু আমি দেখছি, মানে আমি যেহেতু পরিবারে বড় হয়েছি, আমি দেখছি, আমি বোঝার চেষ্টা করেছি যে আমি কি আসলে এটা করতে পারবো। আমি দেখছি এটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমি যেই ডিফারেন্ট কালচারে, ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে বড় হয়েছি, আমার পক্ষে এটা সম্ভব না। বাংলাদেশে আমার মতো হাজারো লক্ষ কোটি তরুণ আছে, তারা চাইলে জামাত ইসলাম হতে পারবে না। সো এটা একটা ডিফারেন্ট টাইপের দল। সো এটা চাইলেও এনসিপির মধ্যে আমি যেটা বুঝি, এনসিপিতে যে মানুষরা আছে, যারা আমরা একসাথে কাজ করি, তাদের ভিতরে একটা বড় অংশ চাইলে জামাত ইসলাম হতে পারবে না। এখন রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে যেটা হয় যে নির্বাচনে একটা প্রবলেম আছে আমাদের, যেহেতু এখানে ফার্স্ট পাল পোস্ট যে নির্বাচন, মানে ধরেন দ্বিদলীয় নির্বাচন হয়, তো
কারণ যে 1000 ভোটে জিতলে একজন এমপি হয়ে যায়, বাকি ভোটগুলো তো পচা যায়। তো এই নির্বাচনের ক্ষেত্রে বাইনারি হয়ে যায় ইলেকশনের সময়। তো সাধারণত এই পৃথিবীব্যাপী যে যখন ইলেকশন হয়, ইলেকটোরাল যখন অ্যালায়েন্স হয়, এই অ্যালায়েন্সে কিন্তু আপনার ধরেন যারা অ্যালায়েন্স করে কারণে কিন্তু 100% মিল থাকে না রাজনৈতিক মতবাদ কিংবা মতাদর্শের দিক থেকে, এটা থাকার সুযোগও নাই। কারণ তাহলে তো আমি একই দল করতাম, আমি নতুন আর একটা দল কেন করলাম, তাই না? এটা আসলে সুযোগ নাই। তো ওইটা আসলে হয়ে যাওয়া কঠিন কি। এবং ইভেন আপনি ধরেন জামাত তো ধরেন এখানে বড় যে রাজনৈতিক দল, মানে আওয়ামী লীগের সাথে ধরেন তারা নির্বাচনে গিয়েছে 86 সালে, আওয়ামী লীগের সাথে 96 সালে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপি 91 সালে তাদের সমর্থনে সরকার গঠন করেছে, 2001-এ তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছে, 22 বছর একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে একসাথে, মাইর খাইছে একসাথে, জেল জুলুম করেছে একসাথে। তারা কেউ তো আসলে বিএনপি জামাত হয়ে যায়নি। সো এই ইয়েটা থাকবে। এখন এনসিপি যেহেতু একদমই নতুন দল, এনসিপির উপরে প্রত্যাশাটাও অনেক বেশি, কিন্তু প্রত্যাশার তুলনায় বাস্তবতাও আমাদের অনেকখানি বিপক্ষেও ছিল। এই সবগুলো জিনিস আমরা আসলে সেগুলি আস্তে আস্তে কাটিয়ে উঠবেন, সেটা আমরা আশা করি। এটা তো অবশ্যই আমাদেরকে এটা করতেই হবে। বিরোধী দলে আছেন, এখন আপনারা সংসদে আছেন, সেখানে প্রধানমন্ত্রী আজকে একটা আহ্বান জানিয়েছেন, যেটা আমি শান্ত ভাইকে বলছিলাম। সেই প্রশ্ন উত্তর আসলে কীভাবে দেবেন, যে ঐক্যবদ্ধভাবে কাজ করা যে আহ্বান, আপনি ঐক্যবদ্ধের এই ঐক্যের মূল ভিত্তিকে আসলে কীভাবে দেখেন, কীভাবে প্রতিষ্ঠিত? এটা আমার কাছে খুবই সিম্পল। এটা আমাদের মানে এটার জন্য আলাদা করে আমাদের কি বলে যে কোনো কিছু আবিষ্কার করা দরকার নেই। আমরা একটু পেছনে যদি ফিরে তাকাই, গত 15 বছর যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি ফেস করেছি। বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের মানুষ আমরা কি ফেস করছি, সেই বিষয়গুলোতে আমাদের একমত থাকতে হবে। কি আমাদের আরেকটা ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা কন্টিনিউ করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রর যে প্রতিষ্ঠান, রাষ্ট্রযন্ত্র যেটাকে আমরা বলি, এটাকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তো বটেই, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। এটা আমরা দেখেছি যে ধরেন এই যে আয়নাঘর যে হয়েছে, আয়নাঘর তো রাষ্ট্রযন্ত্র করেছে, এটা রাষ্ট্রযন্ত্রের কোনো একটা পার্ট করেছে, অন্য অংশগুলো ছিল। কিংবা ধরেন জুলাইতে যে আমাদের উপরে গুলি চালানো হলো, আমরা এই যে গত 2 দিন আগে একটা রিপোর্টে দেখলাম যে 2 বছরের মধ্যে 7 গুণ বেশি হচ্ছে গিয়ে লেথাল ওয়েপন কিনছে পুলিশ। এই লেথাল ওয়েপন, পুলিশ তো একটা বেসামরিকদেরকে নিয়ন্ত্রণ করার একটা বাহিনী, তার তো লেথাল ওয়েপন থাকার কথা না, ওটা তো সামরিকদের থাকার কথা, সামরিক বাহিনী থাকার কথা, সেনাবাহিনী কিংবা বিজেপির। কেনা হচ্ছে আবার কার টাকায়? পাবলিকের টাকায়। এই পাবলিকের উপরে পরে গুলি চালানো হয়েছে। এইটা করা যাবে না। তারপরে যে ধরেন আমাদের এখানে যে আগ্রাসন, দিল্লির যে আগ্রাসন, এই দিল্লির আগ্রাসন প্রশ্নে আমাদেরকে কমন একটা জায়গাতে আসতে হবে, এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা কমন জায়গাতে আসতে হবে। কারণ এই পুরো গুম, খুন, নির্যাতন, অত্যাচার আমাদের উপরে যে ধরেন মানে যাহা কিছু হয়েছে, আমাদেরকে একদম ধরেন প্রায় করদরাজ্য বানিয়ে ফেলা, এবং আমাদের এইখানকার মানুষদের, এই যে আমি একটু আগে 70-80 লাখ লোকের কথা বললাম যারা মধ্যপ্রাচ্যে কাজ করতেছেন, এই মানুষরা ইনকাম করে প্রায় ধরেন কৃতদাসের মতো জীবনযাপন করে, এক রুমে ধরেন 30 জন থেকে ওইখান থেকে যে কয়টা পয়সা পাঠায়। আমাদের এইখানে কৃষকরা যে সারাদিন মাঠে কাজ করে, আমাদের কৃষকদের মেয়েরা যে গার্মেন্টসে কাজ করে, এরা যে অর্থনীতিটা তৈরি করে, এই অর্থনীতিটাকে এক জায়গা করে ব্যাংকের মাধ্যমে, শেয়ার বাজারের মাধ্যমে, বড় প্রকল্পের মাধ্যমে যে লুট করছে এবং এইখান থেকে টাকা পাচার করে নিয়ে গেছে, এই প্রশ্নগুলোতে আমাদের একমত হইতে হবে। এটা ঐক্যের জায়গা, ঐক্য এটা মুখের ব্যাপার না, এটা ঐক্যের জায়গাটা যে আমরা এইটার প্রশ্নে আমরা সবাই আওয়ামী লীগের অল্টার ইমেজ, সিম্পল। এরপরে আমাদের তাহলে তখন হবে কি নিয়ে, তখন হবে যে আপনি ফ্যামিলি কার্ডে 1000 টাকা দিয়েছেন, আমি 5000 টাকা দিব। কিভাবে দিব? আমি এইভাবে দিব। এই যে তখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হবে পলিসি বেস। এখন এইটা করার জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে একটা বড় ধরনের সংস্কার লাগবে। পুরনো যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা কন্টিনিউ করে এটা আপনি চালাতে পারবেন না, কারণ শাসন ব্যবস্থার কিছু বাই প্রোডাক্ট আছে। শাসন মানে রাষ্ট্র একটা যন্ত্র, এইটাকে যদি আপনি ওইরকম ওকে লেথাল ওয়েপন প্রতিনিয়ত কিনে দেন, পুলিশের হাতে যখন লেথাল ওয়েপন থাকবে, ও তো গুলি করলে মানুষ মারাই যাবে। কিন্তু ওকে যদি আপনি লেথাল ওয়েপন না দেন, তখন বিক্ষোভ তখনও হবে, কিন্তু তখন গুলি করলে মানুষ মারা যাবে না। এই যে ডিফারেন্সের জায়গাটা, ওই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো, বিরোধী দল, সরকারি দল সবাই মিলে ঐক্যের জায়গায় আসতে হবে, ওইটাই ঐক্যের জায়গা। এবং এখানে আমি প্রধানমন্ত্রীকে খুবই সাধুবাদ জানাই, উনি যেহেতু ঐক্যের ডাক দিয়েছেন, ওনাকে আসলে এই প্রশ্নগুলো মানে রিকল করতে হবে। উনি নিজে নির্যাতিত, ওনার মার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন, ওনার দলের উপরে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন যাতে বাংলাদেশে ফেরত না আসে আমরা বিরোধিতা করব। উনি সরকারে আছেন, ওনার দল সরকারে আছে, আমি তো আমার বিরোধী দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সরকারকে প্রশ্ন করা, প্রতিনিয়ত পারলে সরকারকে চাপে ফেলা, তাহলে আমি আবার ধরেন যাতে পরবর্তীতে না আমি এটা বলছি, মানে এটা তো আমি তো কাজের মাধ্যমে, ধরেন কথার মাধ্যমে করতে চাই, যৌক্তিকভাবে করতে চাই। তো এইটাই এখন ওই জায়গাটা যদি উনি আমাকে সুযোগ কম দেয়, তো স্বাভাবিকভাবে আমি তো করতে পারবো না।
তো এবং এই যে ঐক্যের গ্রেটার ঐক্যের জায়গাটা যদি থাকে, তখন আমিও বিরোধিতা করার সময় ওইভাবেই চিন্তা করব যে আমি আসলে কতটুকু বিরোধিতা করব, সেটা কি যৌক্তিক পর্যায়ে থাকছে নাকি অযৌক্তিক পর্যায়ে চলে যাচ্ছে। তো এই ঐক্যের ডাক আমি খুবই সাধুবাদ জানাই, এটা উনি আজকে দিয়েছেন। কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে মানে একমত হতে হবে। এই প্রশ্নগুলো একমত না হয়ে এটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে বলে আমার কাছে মনে জি হয়। শান্ত ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি তো সংসদের কথা বলছিলেন যে 12ই মার্চ সংসদ বসতে যাচ্ছে, এবং সেখানে একটা বিষয় আছে যে জুলাই সনদের কোন কোন বিষয় বাদ দেওয়া উচিত হবে না, জামাতের একটা মন্তব্য আছে। জুলাই সনদের কোনো বিষয়কে বাদ দেওয়া ঠিক হবে আগামীতে, বা কোনটাকে আসলে তারেক রহমান বলেছেন যে পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়ন করা হবে, আপনি কি মনে করেন কি কি থাকা উচিত? হ্যাঁ, এইখানে দেখেন যে প্রধানমন্ত্রীর এবার শুরু থেকেই তার যে অ্যাটিটিউড, তার যে গুড জেস্চার, সেটা কিন্তু ইতিবাচক একটা ইতিবাচক যে মনোভাব, সেটা কিন্তু প্রশংসিত হয়েছে। বিরোধী দল এটাকে যদি কাজে লাগাতে পারে, যে প্রধানমন্ত্রী তো সেধে জামাতের আমিরের বাসায় গেলেন নির্বাচনে 2/3 মেজরিটি পাওয়ার পরেও, তিনি নাহিদ, এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় গেলেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানের বাসায় গেলেন, তারপর তাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং তারা ওনার কাছে কিছু অভিযোগ, কিছু কথা বলছেন, সেখানেও বলছেন যে তিনি ওনাদের কথা বিবেচনায় নেবেন। এখন এই খাতে যেহেতু উনি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছেন, বিরোধী দলে যারা আছেন তারাও যদি এইটাকে কাজে লাগান, যে আপনি তো ভালো চান, আপনি তো আমাদের এই কথা দিয়েছেন, আলোচনার মাধ্যমে যেহেতু এইটা রাজনৈতিক মীমাংসার প্রয়োজন আছে, জুলাই সনদের তৈরির সময়ে বিএনপির বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, সেইগুলো যেন সব বিএনপির উপর 2/3 মেজরিটি পাওয়া একটা দল, তাদের উপর বিরোধী দল চাপিয়ে না দেয়। আবার বিএনপিও যেন ওইগুলা মানব না বলে বাকিগুলা তো না মানার অ্যাটিটিউড না দেখায়। প্রথম দফায় যদি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এটুকু সমঝোতায় আসা যায় যে যেসব বিষয়ে আমরা সবাই একমত হয়ে এসেছি, চলেন প্রায়োরিটির বেসিসে সেগুলো বাস্তবায়ন শুরু করেন। এগুলি বাস্তবায়ন শুরু করতে গেলে যখন অনেকখানি এগিয়ে যাবে, দুই দলের মধ্যে যখন আলোচনার পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে, তখন বাকিগুলো আস্তে আস্তে হয়তো সব না হলেও পর্যায়ক্রমে কিছুটা হবে। কিন্তু শুরুতেই এটুকু মানবেন না বলে আপনার ওটুকু মানতে দিব না, এটি যেন না হয়। শান্ত ভাই, ফরিদ ভাই, যিনিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।